বেলা 11টায় খোলার নির্ধারিত সময় আগেই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে দর্শনার্থীদের ভিড়। বৃষ্টি উপেক্ষা করে রাজধানী ও এর আশেপাশে বিভিন্ন স্থান থেকে ভিড় করতে থাকেন নানা বয়সী মানুষ। চিরদিন মানুষের ক্ষমতা থাকলা ওর বাপ আসিল, ওর বাপ রে বাড়ছে ই করছে, হত্যাই করছে। পরে আস্তে আস্তে আল্লাহর তরফ থেকে জনগণ নিয়ে এটা আল্লাহর তরফ আবার প্রধানমন্ত্রী 2-3 বার হইল, আবার লোকের খুব প্রচারিং করতে আল্লাহ বলতে দেখি নাকি এত নিষ্ঠুর ছিল যে একটা মানুষ, তিনি কিন্তু মহিলা, একটা মানুষকে মারবে, অর্ডার দিবে, একে মেরে ফেলো, এটা গুম করে ফেলো, একে ফাঁসি দিয়ে দাও, একে হত্যা করো, মানে এর মনে কোনো দয়া নাই। ঢাকা আসছে আমার বাসায়, বলতেছে যে গতকাল টিভি দেখছে আর কি, যে 6 তারিখে নাকি এটা জাদুঘর উন্মুক্ত করে দিবে। চল একটু গিয়ে দেখে আসি, দেখাই নিয়ে আসি। তো এই সুবাদেই একটু দেখাই নিলাম আর কি, আবার ইচ্ছাটা পূরণ করলাম আর কি। লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহের আগেই সবাইকে যেতে হয় নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে। প্রবেশপথে শুরুতেই নজরে আসে জুলাইয়ের সেই রক্তরাঙা দিনের নানা গ্রাফিতি। মূল ভবনে পৌঁছানো পর্যন্ত সেই আন্দোলনের সময়ের নানা ঘটনার প্রবাহ প্রত্যক্ষ করেন দর্শনার্থীরা। এরপর ভবনের ভেতর বিভিন্ন কক্ষে শহীদ ও আহতদের স্মৃতি আলোকচিত্র, ভিডিও, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং বিভিন্ন ডিজিটাল প্রদর্শনীতে বুঁদ হয়ে থাকেন তারা। লাল টেলিফোন এটা তো ধরেন সরকারি একটা উচ্চ পর্যায়ের ভিআইপিদের জন্য যোগাযোগের ক্ষেত্রে একটা বিশেষ একটা ভূমিকা রাখে এবং সিক্রেট যে বিষয়গুলি থাকে সেগুলির ব্যাপার। তো এগুলো সিক্রেট নির্দেশনা, আমরা বাইরের লোক এগুলো কখনো জানতে পারি না। তো সেটা একটা শোনার সুযোগ হয়েছে, এই জন্যই বর্তমান গভর্নমেন্ট এবং কেয়ারটেকার গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ। প্রায় পূর্ণাঙ্গভাবে জুলাইটাকে এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। কোনো কিছুতে তো শতভাগ একুরেসি সম্ভব না, কিন্তু এখানে যতটুকু সম্ভব হচ্ছে আমি মনে করি যে যথেষ্ট। এটা আসলেই সরকারকে, এই যে বিগত ইন্টারিম গভর্নমেন্টকে এর জন্য সাধুবাদ জানাতে হয় যে জুলাই স্মৃতিটাকে মানে সংরক্ষণ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পদক্ষেপ তারা গ্রহণ করেছে। ইতিহাস আসলে আমরা দেখতে পাই যে সময়ের পরিক্রমায় ইতিহাস আমরা হারিয়ে ফেলি, ইতিহাস হারিয়ে যায়। ইতিহাসটাকে 24-এর যে ইতিহাসটা, এটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই জিনিসটা আসলে খুবই দরকার। দীর্ঘ প্রতীক্ষার পর একদিন আগে 5 আগস্ট এই জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাসভবন গণভবনকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছিল বিগত অন্তর্বর্তী সরকার। চালুর প্রথম দিনেই ঘুরতে এসে তৃপ্তির পাশাপাশি অভিযোগও ছিল অনেকের কণ্ঠে। হাসিনা যাদেরকে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেকের স্মৃতি এখনো জীবন্ত। এটা একদম কি বলবো যে মানুষকে তারা ক্ষমতায় এসে মানুষকে কিভাবে নির্যাতন করছে, কিভাবে হত্যা করেছে, প্রত্যেকটা বিষয় এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে যে জিনিসগুলো রয়েছে এগুলো আমাদের কিন্তু আর যদি নষ্ট হয়ে যায় আমরা কিন্তু আর এগুলো রিটার্ন পাবো না। সো যেভাবে রাখা হয়েছে উন্মুক্তভাবে, অনেকে দেখছি যেগুলো শুয়ে দেখতেছে, হাত দিয়ে নাড়তেছে, অনেক চেয়ার আছে সেগুলোতে অনেকে বসতেছে। হ্যাঁ, তো এইভাবে শুয়ে দেখা বা এইভাবে অনেক হয়তো নিয়েও চলে যাবে। যেহেতু এখানে কিন্তু পাহারাদার আমি দেখলাম না, পাহারাদার খুবই কম, এখানে পাহারাদার নাই। তারপরে এখানে কিন্তু সিসি ক্যামেরা দেওয়া নাই, বা এখানে যে একটা গার্ড থাকবে, কেউ বলবে বা লেখা থাকবে যে হাত দেওয়া নিষেধ, এগুলো কিছুই কিন্তু আমি দেখিনি। সো এভাবে থাকলে হয়তো বা জিনিসগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে বা হারিয়েও যেতে পারে। সীমিত জনবল দিয়ে ভিড় সামলাতে হিমশিম অবস্থা জাদুঘর কর্তৃপক্ষের। মানুষের চাপ সামলাতে গিয়ে আমরা যেমন হিমশিম খাচ্ছি, সেটা যেমন আমাদের কষ্ট যেমন হচ্ছে তেমন আসলে ভালোও লাগতেছে। অফলাইনে আমরা কিছু টিকিট রাখছি, অনলাইনে কিছু টিকিট রাখছি এবং 50 টাকা হচ্ছে অ্যাডাল্টদের জন্য এবং শিশুদের জন্য 20 টাকার টিকিটের অপশন রাখা হয়েছে। এর বাইরে আমাদের মিউজিয়ামের নিরাপত্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে আনসারের ব্যাটালিয়ান আছেন এবং এপিবিএনের পুলিশ আছেন, তারা সব সময় কাজ করতেছেন 24/7 এবং এর বাইরে পুরো মিউজিয়াম সিসি ক্যামেরা দিয়ে ঘেরা আছে, কোনো ইঞ্চিও বাদ নাই। জাদুঘরটি প্রতিদিন সর্বসাধারণের জন্য খোলা থাকছে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত।